আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় আজ জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। ভোটের অন্যান্য দফার জন্য জমে উঠেছে নির্বাচনী প্রচার। নির্বাচন কমিশন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রার্থীদের নির্দিষ্ট সময় নো ডিউ সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ দেশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মহিলাদের নেতৃত্ব দানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির ওপর আলোকপাত করেছেন। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 24 রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের পঞ্চম পর্যায়ের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন সোমবার 6 মে। এই দফায় পশ্চিমবঙ্গে 7 সহ 49টি আসনে ভোট নেওয়া হবে 20 মে। এদিকে ষষ্ঠ দফার জন্য মনোনয়নপত্র দাখিলের কাজ চলছে। সোমবার 6 মে পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। এই দফায় পশ্চিমবঙ্গের 8টি সহ 57টি আসনে ভোট গ্রহণ 25 মে। প্রবীণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল রায়বেরেলি আসন থেকে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলের আরেক নেতা কিশোরীলাল শর্মাও প্রার্থীপদ পেশ করেন আমেঠি আসনে। এদিকে কংগ্রেস নেতা উদিত রাজ উত্তর পশ্চিম দিল্লি, অভিনেতা রাজ বব্বর গুরুগ্রাম, সমাজবাদী পার্টির নেতা নরেশ উত্তম প্যাটেল ফতেপুর লোকসভা আসনে প্রার্থীপদ দাখিল করেছেন। দক্ষিণ দিল্লির লোকসভা আসনে বিজেপি প্রার্থী রামবীর সিং বিধুরি এবং চাঁদনী চক আসনে ওই দলেরই প্রবীণ খান্ডেলওয়াল মনোনয়ন পেশ করেন। মহারাষ্ট্রে কেন্দ্রীয় মন্ত্রী কপিল প্যাটেল গতকাল ভিওয়ান্ডি লোকসভা আসনে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। উত্তর মধ্য মুম্বাইয়ে বিজেপি প্রার্থী আইনজীবী উজ্জ্বল নিকম এবং মুম্বাই উত্তর পশ্চিম আসনে শিবসেনা শিন্ডে গোষ্ঠীর রবীন্দ্র ওয়াইকারও প্রার্থীপদ জমা দেন। চতুর্থ দফার লোকসভা নির্বাচনে 10টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের 1717 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে 96টি সংসদীয় আসনে মোট 4264টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। দাখিলকৃত সব মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 1970টি মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে। চতুর্থ দফায় পশ্চিমবঙ্গে 75 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। এই দফায় রাজ্যের 8 আসনে ভোট গ্রহণ। লোকসভা নির্বাচনে তৃতীয় ও অন্যান্য দফার জোরদার প্রচার অভিযান চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয়ের সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তৃতীয় দফায় 93টি আসনে মঙ্গলবার 7 মে ভোট গ্রহণের জন্য প্রচার শেষ হবে আগামীকাল। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঝাড়খণ্ডের পালামৌ ও সিসাইতে দলীয় প্রার্থীদের সমর্থনে 2টি জনসভা করবেন। দুদিনের সফরে গত সন্ধ্যায় ঝাড়খণ্ড পৌঁছে তিনি চাইবাসায় এক জনসভা এবং রাঁচিতে রোড শো করেন। চাইবাসার সভায় শ্রী মোদী ঝাড়খণ্ডে ইন্ডি জোটে শরিকদের তীব্র সমালোচনা করেন। বিজেপির জন্যই ঝাড়খণ্ড বিহার থেকে পৃথক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। ঝাড়খণ্ডে ক্ষমতাসীন জোট সরকারের বিরুদ্ধে খনিজ সম্পদ লুঠেরও অভিযোগ আনেন তিনি। এনডিএ সরকার বিরসা মুন্ডার জন্মদিনটি জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালন করলেও জেএমএম এবং কংগ্রেস উপজাতীয়দের আত্মত্যাগকে কখনোই প্রাপ্য মর্যাদা দেয়নি বলে তাঁর দাবি। গতকাল পশ্চিমবঙ্গের বীরভূমের আমোদপুর, বর্ধমানের তালিত এবং নদিয়ার তেহট্টে দলীয় প্রার্থীদের সমর্থনে 3টি জনসভা করেন তিনি। জনগণের সেবায় নিবেদিত বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, তৃণমূল কংগ্রেস ও বামপন্থীদের মতো বিরোধীরা শুধুমাত্র ভোটের জন্য নিজেদের স্বার্থেই জোটবদ্ধ হয়েছে। দেশের বিকাশের জন্য এদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। রাজ্যে বিভিন্ন স্তরের দুর্নীতি নিয়েও সরব হন প্রধানমন্ত্রী। দলের আরেক প্রবীণ নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ছোট উদেপুর, ভালসাদ এবং দিউ ও দমনে 3টি জনসভা করবেন। গতকাল রত্নগিরিতে তিনি আবারও বলেন, তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরলে বিজেপি দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ করবে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আজ গুজরাটের বানাসকান্থায় এক নির্বাচনী র্যালিতে যোগ দেবেন। আপ নেতা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও আজ গুজরাটের বিভিন্ন এলাকায় প্রচার চালাবেন। ওই রাজ্যে 7 মে এক দফায় ভোট নেওয়া হবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ গতকাল পূর্ব বর্ধমানের রায়না ও সমুদ্রগড়ে 2টি জনসভা করেন। বিজেপি সমালোচনা করে তিনি বলেন, ভোটের জন্য তারা করতে পারেন না এমন কোনো কাজই নেই। বিজেপি নেতারা তার দলের দুর্নীতি নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে অভিযোগ করে মমতা বলেন, ওই দলের দুর্নীতির কাছে শুধু তারাই নয়, সকলেই চুনোপুটি। নির্বাচন কমিশন ও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া প্রার্থীদের সময় নির্দিষ্টভাবে নো ডিউ সার্টিফিকেট দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। মুখ্য সচিবদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে কমিশন মনোনয়ন জমা দেবার সময় হলফনামায় দাখিলের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছে।
হলফনামায় কোনো ঘর ফাঁকা রাখা যাবে না বলেও স্পষ্ট নির্দেশ নির্বাচন কমিশনের। সংশ্লিষ্ট আসনে মনোনয়ন দাখিলের ক্ষেত্রে জমা দেওয়ার শেষ দিন দুপুর 3টের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে হলফনামার সঙ্গে সঙ্গে নো ডিউ সার্টিফিকেট জমা দিতে হবে। চলতি লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোটার যাতে ভোটদানে উৎসাহিত হন সে বিষয়ে সব রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। একাধিক সরকারি ও বেসরকারি সংস্থা এবং নির্বাচন কমিশনের মধ্যে এ বিষয়ে সহযোগিতার চুক্তি হয়েছে। কমিশন জানিয়েছে চলতি লোকসভা ভোটের 2টি দফায় রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। প্রথম দফায় 66.14 এবং দ্বিতীয় দফায় 66.71% ভোট পড়ে। অশ্লীল ভিডিও কাণ্ডে কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে কর্ণাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল। হাসানের এক মহিলার অভিযোগের ভিত্তিতে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বলের বিরুদ্ধে ধর্ষণের তদন্ত করছে এসআইটি। উল্লেখ্য, এর আগে প্রজ্জ্বল রেভান্নার পরিচারিকার অভিযোগের ভিত্তিতে যৌন হয়রানি, ভয় দেখানো, অপরাধমূলক বল প্রয়োগের একটি মামলা দায়ের করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভুয়ো ভিডিও ভাইরাল হবার ঘটনায় দিল্লি পুলিশ এক্সের স্পিরিট অফ কংগ্রেস অ্যাকাউন্টের হ্যান্ডলার অরুণ রেড্ডিকে গ্রেপ্তার করেছে। দিল্লি থেকেই অরুণকে পাকড়াও করা হয়। এর আগে গত বৃহস্পতিবার তেলেঙ্গানা প্রদেশে কংগ্রেসের আইটি সেলের 5 সদস্যকে রাজ্য পুলিশ হেফাজতে নেয়। দিল্লি পুলিশ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকেও এই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করার দায়ে তলব করে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ দেশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মহিলাদের নেতৃত্ব দানের ক্ষেত্রে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তার উপর আলোকপাত করেছেন। তিনি বলেন, গ্রামীণ ব্যবস্থাপনার প্রতীক হিসেবে চিহ্নিত পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ক্ষমতাকে বিকেন্দ্রীভূত করেছে। ইন্ডিয়া সিপিটি 57-এ বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী কম্বোজ সমাজের তৃণমূল স্তরে মহিলাদের ক্ষমতায়নের ওপর এর রূপান্তরমূলক প্রভাবের কথা তুলে ধরেন। লিঙ্গ সাম্যের বিষয়ে ভারতের দায়বদ্ধতার উল্লেখ করে তিনি বলেন, সাংবিধানিক সংশোধনের মাধ্যমে উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়েছে। প্রশাসনিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে মহিলাদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত হয়েছে। বিদেশ মন্ত্রক ইরান ও ইসরায়েল সফররত ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। প্রয়োজনে ওই দুই দেশে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ইরান এবং ইসরায়েল তাদের আকাশসীমা সম্প্রতি খুলে দিয়েছে। ওই অঞ্চলের পরিস্থিতির দিকে ভারত লাগাতার নজর রেখে চলেছে বলেও উল্লেখ করেন তিনি। 26তম আসিয়ান ভারত উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়। ভারতের পক্ষে পূর্ব বিষয়ক সচিব জয়দীপ মজুমদার ও সিঙ্গাপুরের বিদেশ মন্ত্রকের স্থায়ী সচিব অ্যালবার্ট চুয়া যৌথভাবে বৈঠকে সভাপতিত্ব করেন। আসিয়ান গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির প্রতিনিধিরা এবং উচ্চপদস্থ আধিকারিকরা এতে যোগ দেন। পাকিস্তানের গিলগিট বালুচিস্তান ডায়মন্ড জেলায় খাদে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 21। দিয়ামের কারাকোরাম হাইওয়ে যশোখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ কেরালার ওয়েনার জেলার আলাপুঝায় পুলিশের বিশেষ অপারেশন গ্রুপ এসওজি কমান্ডের ওপর গুলি চালনার ঘটনায় 4 সিপিআই মাওবাদীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। এদের মধ্যে 2 জন ফেরার। কোচিতে এনআইএর বিশেষ আদালতে গতকাল এই চার্জশিট পেশ করা হয়। উল্লেখ্য, ওই এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় মাওবাদীরা এসওজির দলটিকে আক্রমণ করে। থিরুভেনকিদাম ও শ্রীমর্থীনাথ মে 2 মাওবাদীকে তারপর গ্রেপ্তার করা হলেও লতা ও সুন্দরী নামে বাকি 2 জন পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চলছে। জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাস্তার কুকুরের কামড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তার নিকট আত্মীয়কে 7.5 লক্ষ টাকা দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে। কমিশন বলেছে, এই মামলায় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগের প্রমাণ তারা পেয়েছেন, সে কারণেই এই সিদ্ধান্ত। ভারতীয় মৌসুম বিভাগ আইএমডি রবিবার পর্যন্ত দেশের পূর্বাঞ্চলে এবং সোমবার পর্যন্ত দক্ষিণ উপদ্বীপীয় ভারতে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকার পূর্বাভাস দিয়েছে। গতকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর বিচ্ছিন্ন অংশে তাপপ্রবাহ থেকে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, তেলেঙ্গানা, অভ্যন্তরীণ কর্ণাটক এবং রায়লসীমার বিচ্ছিন্ন স্থানেও তাপপ্রবাহের পরিস্থিতি দেখা গেছে। কলকাতায় আজ 10ম ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 24 রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতের এই ম্যাচে মুম্বাই টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠায়। 19 ওভার 5 বলে 169 রানে কেকেআরের সকলে আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই 18 ওভার 5 বলে 145 রানে অল আউট হয়ে যায়। এদিকে আজকের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। বেঙ্গালুরুর এমএ চিন্নাস্বামী স্টেডিয়ামে এই খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়।